নমস্কার বন্ধুরা, আপনাদের প্রিয় প্ল্যাটফর্ম অডিও স্টোরি বাড়িতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমাদের ধারাবাহিক সিরিজ একলা পথের লড়াই আপনারা যেভাবে ভালোবেসে গ্রহণ করেছেন তা আমাদের পুরো টিমকে নতুনভাবে অনুপ্রাণিত করেছে। আপনাদের সেই পাহাড় প্রমাণ ভালোবাসাকে সঙ্গী করেই আজ আমরা পৌঁছে গেছি এই গল্পের এক অত্যন্ত গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি এই সিরিজের ৭ম পর্ব। গত পর্বে আমরা দেখেছিলাম একলা মা তার সন্তানকে আগলে রাখার জন্য যে কঠিন সিদ্ধান্ত নিয়েছিল তা চারপাশের মানুষের মনে কত বড় প্রভাব ফেলে। আজ ৭ম পর্বে আমরা দেখব ভাগ্যের চাকা কি সেই মায়ের অনুকূলে ঘুরবে, নাকি পাহাড়ের মেঘের মতো নতুন কোনো কালো ছায়া ঘনিয়ে আসবে তাদের জীবনে। যারা এই সিরিজের নিয়মিত দর্শক তারা নিশ্চয়ই আজকের পর্বটির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। তবে চলুন আর সময় নষ্ট না করে শুরু করি আজকের বিশেষ নিবেদন, একলা পথের লড়াই পর্ব ৭। কিংসুকের মুখে মরে যাবার কথাটা নয়নার কানে লেগেছে। প্রথমে কিছু না বললেও পরে আবার বলে ওঠে, দেখ কি হয়। হুম। আচ্ছা কিংসুক, তুই মরে গেলে কি আর এমন কিছু ক্ষতি হবে বলতো? মেহুলের খুব কিছু অসুবিধা হবে বলে তো মনে হয় না আমার। এখন ও কিন্তু তোকে ছাড়া বাঁচতে শিখে গেছে। যে সময়টা তোকে সবচেয়ে বেশি কাছে পাওয়ার ছিল তখন কিন্তু ও তোকে পায়নি। বহুবার চেষ্টা করেও পায়নি। এরপর ৬টা বছর একা হাতে মেয়েটাকে বড় করে তুলেছে, নিজের ছোটখাটো বিজনেস শুরু করেছে, সেটাকে দাঁড় করিয়েছে। অনেকটা পথ একাই পেরিয়ে এসেছে রে। কিন্তু নয়না, দাঁড়া, আমি বলি আগে। আমরা সবাই যখন নতুন কলেজে পড়ার আনন্দে মশগুল হয়েছিলাম, সেখানে মেহুলকে রোজ কি ভাবতে হয়েছে জানিস? ওকে ভাবতে হয়েছে কি করে ওই বাচ্চা মেয়েটাকে বড় করে তুলবে। তুই বলতে পারিস ওর একার ওই জীবনটা ওকে আরো বেশি করে ম্যাচিওর করে দিয়েছে। তাই এখন তুই ওর কাছে থাক বা না থাক, কোনোটাই বিশেষ কোনো প্রভাব ফেলবে বলে তো আমার মনে হয় না। আমি জানি ও আমাকে ছাড়া চলতে পারবে, কিন্তু আমি ওকে ছাড়া চলতে পারবো না। স্কুলে পড়ার সময় থেকেই তোরা জানিস আমি মেহুলের সাথে ভালোবাসা নিয়ে কোনো খেলা খেলিনি। কোনো লোক দেখানো ভালোবাসা আমি বিশ্বাস করতাম না। যেটা মন থেকে এসেছে সেটাই করেছি। মেহুলকে যে আমি ভালোবাসতাম এটা তোরা সবাই জানতিস, কিন্তু সেদিন আমি পারিনি বাবার কথাটা অমান্য করতে। আমার কিছু করার ছিল না। হ্যাঁ, তুই ঠিক বলেছিস, আমার জন্যই মেহুলকে এতটা খারাপ অবস্থায় পড়তে হয়েছে, কিন্তু এর বিন্দু বিসর্গ আমি জানতাম না। জানলে কি করতিস? বাবার কথা অমান্য করে ছুটে আসতিস, ডাক্তারি পড়তিস না? দেখ নয়না, সত্যিটা জানলে কি করতাম সেই প্রশ্ন থেকে আমরা অনেকটা দূরে সরে এসেছি। তুই আমার ওপরে এতটাই রেগে আছিস যে আমি যেটাই বলবো তো সহ্য হবে না। আর নিজেকে ধোয়া তুলসী পাতা প্রমাণ করতেও আমি চাইছি না। আমি জানি আমি দোষী, ১০০% দোষী। হয়তো সেই সময় আমি মেহুলের পাশে থাকতে পারিনি বলেই তুই ওকে আগলে রেখেছিলি। ভগবান কোনো না কোনোভাবে মেহুলকে বাঁচিয়ে রেখেছে। তুই আমার ওপরে যত পারিস রাগ কর, তবুও আমি জানি একটা কথা তোরা কেউই অস্বীকার করতে পারবি না, আমি মেহুলকে এখনো ভালোবাসি। হ্যাঁ, আমি তো ভেবেছিলাম ওর বিয়ে হয়ে গেছে, কিন্তু কখনো ওর হাজবেন্ডকে দেখিনি। কল্পনায় অনেক কিছু ভেবে নিয়েছিলাম। তবু একটা সত্যি কথা শুনবি, মেহুলের যদি সত্যি বিয়ে হয়েও যেত অন্য কারোর সাথে, তিতলি যদি অন্য কারো মেয়েও হতো, তবু আমি মেহুলকে নিজের কাছে নিয়ে আসতাম। তিতলি যেহেতু মেহুলের মেয়ে, তাই ওকে নিয়ে আমার কোনো সমস্যা নেই। আমি সবসময় এটাই ভাববো, ওরা দুজনেই আমার। কথাটা শুনে নয়না চুপ করে থাকে। ও শুধু ভাবে ৬টা বছর ধরে কিংসুকে হয়তো দোষারোপ করে গেছে, কিন্তু ওর তো কিছু করার ছিল না সেদিন। আসলে ওরা দুজনেই অবস্থার পরিপ্রেক্ষিতে এরকম একটা সিচুয়েশনে পড়ে গিয়েছিল। কিংসুকের খুব একটা দোষ আমি দেখতেই পাচ্ছি না। যদি তাই হতো, ফিরে এসে কিংসুক মেহুলকে পাওয়ার জন্য এতটা তো মরিয়া হয়ে উঠতো না। নয়না, আমার গায়ে এখন কম করে হলেও ১০২-৩ জ্বর আছে। আমি কাল সকাল থেকে কিছুই খাইনি, এমনকি এখনো পর্যন্ত দুটো চোখের পাতা বন্ধ করিনি। অথচ তোকে ফোন করছি, সেটা কেন জানিস? শুধু মেহুলের বিষয়ে সবটা জানবো বলে। ওকে আমি অনেকবার জিজ্ঞেস করেছি, কিন্তু ও কিছুই বলতে চায়নি। আমি তো ওকে আর তিতলিকে দেখে কোনো কুল কিনারা পাইনি। বারবার দিশেহারা হয়ে গেছি। মেহুল আমাকে ভুলে যাবে এটা যদি কেউ আমাকে এক গলা গঙ্গা জলে দাঁড়িয়ে বলে, তাও আমি বিশ্বাস করবো না। কিন্তু আমি আমার সেই পুরনো মেহুলকে খুঁজে পাইনি। ও এখন অনেকটা বদলে গেছে। গল্প কেমন লাগছে? ভালো লাগলে ঝটপট একটি লাইক দিন। সেটাই কি স্বাভাবিক নয় কিংসুক? একটা ১৮-১৯ বছরের মেয়ের উপর দিয়ে কি পরিমাণ মানসিক চাপ গেছে তুই ভাবতে পারছিস? অন্য কেউ হলে বেঁচে থাকতো? ওই সময় কেউ ওর পাশে ছিল না। তুই কি জানিস মেহুল কত বছর হাসতেই ভুলে গিয়েছিল? তিতলি একটু বড় হতে ওর সাথে কথা বলতে গিয়ে প্রথমবার আমি ওকে হাসতে দেখেছিলাম। মেহুল খুব অভিমান করে আছে রে, আর অভিমান হওয়াটা খুব স্বাভাবিক। মেহুল যতই রেগে থাক, আজ থেকে আমি আর ওকে একা ছাড়বো না। আমি জানি ও আমাকে চলে যেতে বলবে, কথা শোনাবে, রাগ দেখাবে, কিন্তু তাও আমি যাব না। আমি এখন থেকে ওদের দুজনকে নিয়েই থাকবো।
ওদের ছেড়ে কোথাও যাব না। তুই যাই হয়ে যাক না কেন, আমাকে তো এখন যেতেই হবে ওর কাছে। আমি আর পারছি না। নয়না, একটা কথা শুন, তুই প্লিজ ওকে ফোন করে এখন কিচ্ছু জানাবি না। তুই কথাটা জানালে আবার যদি আমার থেকে অন্য কোথাও পালিয়ে যায়। ও এখন একা বাঁচতে শিখে গেছে তো, কিন্তু কিন্তু আমি তো পারবো না। ওকে আমি একবার হারিয়েছি, এখন ফিরে পেয়ে আর হারাতে চাই না। তাই ওকে আমাদের দুজনের কথা বলবি না। ঠিক আছে, বলবো না। তবে তুই এখন ওষুধ খেয়ে নে, নিজের শরীরটা আগে ঠিক কর। আমি ঠিক আছি। এখন আমার সামনে অনেক কাজ, বহু হিসেব নিকেশ বাকি আছে, কিন্তু সেগুলো পরে মেটাবো। আগে তো মেহুলের কাছে ক্ষমা চাই। ওর থেকে ক্ষমা পাবো কি না কে জানে, তবু ছেড়ে তো থাকবোই না, সে যাই হয়ে যাক না কেন। ফোনটা রেখে কিংসুক 2 মিনিট বসে রইল। নয়নার কথাগুলো তোলপাড় করে দিচ্ছে ওর মনের ভেতরে। নিজের মা বাবার উপরে ওর ঘেন্না ধরে যাচ্ছে। কিংসুক ভাবছে, ওরা এত বড় কনস্পিরেসি করতে পারলো নিজের ছেলেকে নিয়ে। আমাকে একবারও বলেনি যে মেহুল বাড়িতে এসেছিল, তার উপরে আরো উল্টো পাল্টা যা নয় তাই বুঝিয়েছে ওর নামে। কি ভেবেছো বাবা, তুমি আমাকে টাকা খরচ করে পড়িয়ে নিয়ে এসেছো বলে এইভাবে আমার জীবনটা নিয়ে ছিনিমিনি খেলতে পারো? নিজেকে ছেলের জীবনের ভগবান ভেবে নিয়েছো তো? ঠিক আছে, খুব শিগগিরই আমি আসছি। অনেকগুলো হিসেব মেলাতে হবে, কিন্তু তার আগে মেহুলের অভিমানটা ভাঙাতে হবে। আমাকে তুমি ওর থেকে আলাদা করতে চেয়েছিলে না? আমি এবার তোমাদেরই চোখের সামনে দাঁড়িয়ে ওকে বিয়ে করব। দেখে নিও পারি কিনা। এখন কিংসুক সেই আগের কিংসুক আর নেই। এরপরই কিংসুক বেরিয়ে পড়ে কোয়ার্টার থেকে। ওইদিকে রাজু বলে ছেলেটাকে 15,000 টাকা দিতে হবে। এখানে এটিএম অফিসগুলো অনেকটা দূরে, তাই কিংসুকের কাছে কিছু টাকা থাকে। ও টাকাটা নিয়ে একজন কম্পাউন্ডারকে দিয়ে গেল, বলে গেল, শোনো, যদি কেউ এসে আমার খোঁজ করে টাকা চায়, তার হাতে এই টাকাটা দিয়ে দিও। ডাক্তারবাবু, আপনার শরীর তো... আমি ঠিক আছি। আপনি কোথাও যাচ্ছেন? হ্যাঁ, আমাকে একবার বেরোতে হবে, একজনের কাছে যেতে হবে। টাকাটা হাতে দিয়ে বেরিয়ে যায় কিংসুক। ও জানে ওকে এখন একমাত্র একটা জায়গা দিয়ে যেতে হবে, মেহুলের কাছে। বন্ধুরা, গল্প কেমন লাগছে? ভালো লাগলে ঝটপট একটি লাইক দিন এবং প্রিয়জনদের সাথে শেয়ার করুন। আর অডিও স্টোরি বাড়িতে আপনি নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এমন আরও গল্প শোনার জন্য। চলুন পরের টুকু শোনা যাক। সেদিন সারাদিনই মেহুল আর তিতিলি মন মরা হয়ে বসে রয়েছে। মেহুল নিশ্চুপে কাজ করছে কিছু বুঝতে না দিয়ে, আর যে তিতিলি সারাদিন মায়ের সাথে বকবক করে, সেও কেমন যেন ঝিমিয়ে পড়েছে। ও একটা কথা ভেবেই চুপচাপ হয়ে আছে। ও শুধু ভাবছে, আঙ্কেল তখন আমার সাথে আর কথা কেন বললো না? অমন ভাবে চলে গেল কেন কিছু না বলে? মেহুল রান্নাঘর থেকে বেরিয়ে এসেছে। জানলার বাইরে দেখলো বেশ খানিকটা অন্ধকার হয়ে এসেছে। ঘরে তিতলির কাছে এসে বলল, তিতলি শোনা, সন্ধ্যা হয়ে গেছে মা, ঘরের লাইটটা জ্বেলে বসো। ঠিক আছে মাম্মা। লাইটটা জ্বেলে এসে তুমি একটু বসো, আমি কাজটা শেষ করি তোমার কাছে এসে বসবো, ঠিক আছে? আজকে তুমি আমার সাথে একটু গল্প করবে, একটা একটা গল্প শোনাবে? আচ্ছা শোনা, যেটা তোমার শুনতে ইচ্ছে করবে সেটাই শোনাবো। আচ্ছা মাম্মা, আমি কি লাইট জ্বালিয়ে আসছি এখনই, ওকে? তিতলি বিছানা থেকে নেমে আলো জ্বালাতে গিয়ে শুনতে পেল সিঁড়িতে কারো পায়ের আওয়াজ হচ্ছে। ওর কৌতূহল হয় এই সময় কে আসছে সেটা জানতে। তাড়াতাড়ি ছুটে গিয়ে দরজাটা খুলে ফেলে ও। দরজাটা খুলেই ওর মুখটা হাসি হাসি হয়ে যায়। কিংসুক ওর সামনে ধপ করে বসে পড়ে সিঁড়ির কাছটায়। নিজেকে আর ধরে রাখতে পারলো না ও, দু হাতে বুকের মাঝে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করলো। তিতলি। মেহুল রান্নাঘর থেকেই শুনতে পেয়েছিল তিতলি দরজা খুলেছে। কে এসেছে সেটা বুঝতে পারেনি। দরজা খোলার আওয়াজ পেয়ে বেরিয়ে এসে বলে, তিতলি সন্ধ্যেবেলা দরজা খুলেছিস কেন? কোথায় গেলি? কথাটা বলতে বলতে মেহুল বেরিয়ে আসে, আর এসেই দেখল কিংসুক তিতলিকে জড়িয়ে ধরে নিয়ে মেঝেতে বসে পড়েছে আর অঝরে কাঁদছে। এই দৃশ্য দেখে স্বাভাবিকভাবেই মেহুল থমকে দাঁড়িয়ে পড়ে। মেহুল চিন্তায় পড়ে গেল। ও ভাবল, কিংসুকে আমি এভাবে কাঁদতে তো কখনো দেখিনি। যে 2 বছর ওর সাথে মিশেছিলাম, কোনো কারণে ওর মন খারাপ হলে হয় গম্ভীর হয়ে থাকতো বা রেগে গিয়ে বকাবকি করতো, কিন্তু কান্নাকাটি তো কখনো করতে দেখিনি। বরং ও বলতো যে ছেলেদের কান্নাকাটি করা নাকি ঠিক নয়, তাহলে সবাই ভেবে নেবে যে ছেলেরা দুর্বল। আজ কি হলো তবে ওর? এরকম এই সময়ে আমার বাড়িতে এসেছে কেন? আর তিতলিকে জড়িয়ে ধরে ওরকম পাগলের মতো কাঁদছেই বা কেন? মেহুল কিছুই ব্যাপারটা বুঝতে পারল না। তিতলি আর কিংসুকের দিকে এগিয়েও গেল না। এখন শুধু মনের মধ্যে অনেকগুলো প্রশ্ন ঘোরাফেরা করছে। আচ্ছা, কিংসুক কি কিছু আন্দাজ করে ফেলেছে? সকালে ওভাবে চলে গেল, একটাও কথা না বলে। এখন আবার ওর শরীর ঠিক আছে তো? তিতলিও কিংসুককে দেখে একেবারে অবাক হয়ে গেছে। ও সকাল থেকে মনমরা হয়ে বসেছিল। কিংসুক কেন ওর সাথে কথা বলল না সেটা নিয়ে বেশ ভাবনায় পড়ে গেছিল।
এখন কিংশুকে দেখে বেশ খুশি হয়েছে, কিন্তু বুঝতে পারছে না ও অমনভাবে কাঁদছে কেন। তিতলি থতমত খেয়ে চুপচাপ ওর কোলে বসে আছে। একটু পর ধাতস্থ হয়ে বলে ওঠে, আঙ্কেল তুমি কাঁদছো কেন গো? কি হয়েছে? কিংশুক কিছুতেই থামতেই পারছে না, অঝরে কেঁদে যাচ্ছে। ভীষণ কষ্ট হচ্ছে ওর। কয়েকদিন ধরে মেয়েটাকে দেখছে, কিন্তু এই মেয়েটা তার একেবারে নিজের সেটাও ভাবতে পারেনি। ও নিজেকে দোষারোপ করতে থাকে আর মনে মনে বলতে থাকে, কি বোকা আমি, নিজের মেয়েকে চিনতে এত দেরি করে ফেললাম। এত কাছে ওকে পেয়েও একবারও বুঝতে পারলাম না কেন। তোমার কি কষ্ট হচ্ছে বলো আমাকে। কিংশুক কোনো উত্তর দিল না। ও শুধু তিতলিকে ধরে পাগলের মতো চুমু খাচ্ছে। আর চুমু খেতে গিয়েই তিতলি বুঝতে পারলো আর জোরে বলে উঠল। এই মা, আঙ্কেল তোমার গায়ে তো জ্বর। মেহুল যে একটু দূরে দাঁড়িয়ে আছে সেটা তিতলি দেখেছে। এবারে পিছনে ফিরে মেহুলকে ডেকে বলে, মাম্মা দেখো, আঙ্কেলের গায়ে জ্বর, ঠিক আমার মতো। কিংশুক এবারে দেখলো মেহুল একটু দূরে দাঁড়িয়ে আছে। ওকে দেখতে পেয়ে তিতলিকে কোল থেকে নামিয়ে ওর সামনে এসে দাঁড়ালো। কয়েক সেকেন্ড দুজনেই দুজনের দিকে তাকিয়ে রইল। কিংশুকের চোখে জল, কিন্তু মুখটা দেখে বোঝা যাচ্ছে ও একেবারেই ঠিক নেই। মেহুল বেশিক্ষণ ওর চোখের দিকে তাকিয়ে থাকতে পারল না। চোখটা সরিয়ে নিয়ে বলল, তুমি এখন কেন এসেছ? তিতলির বাবাকে মেহুল। মেহুল চমকে ওঠে কথাটা শুনে। মানে? এই প্রশ্নের দ্বিতীয় কোনো মানে নেই। আমি তোমাকে জিজ্ঞেস করছি, তিতলির বাবা কে? মেহুল দেখলো তিতলি হাঁ করে ওদের দুজনের দিকে দেখছে। এই মুহূর্তে এইসব কথা বলা ঠিক হবে না। ও বিষয়টা এড়াতে কিংশুককে বলল, তুমি এখন যাও কিংশুক, এখানে যখন তখন এভাবে আসবে না তুমি। আমি একা মেয়ে নিয়ে থাকি এখানে, আমাকে নিয়ে আজ পর্যন্ত কোনো কথা কেউ বলেনি, আর আমি চাই না ভবিষ্যতে আমাকে নিয়ে কেউ কোনো কথা বলুক বা বলার সুযোগ পাক। মেহুল। মেহুল কথাগুলো বলে তাড়াতাড়ি পাশ কাটিয়ে চলে যেতে চাইছিল, তখনই কিংশুক ওর হাতটা ধরে ফেলে। আমি আজ প্রশ্নের উত্তর না নিয়ে কোথাও যাব না। তুমি বলো তিতলির বাবা কে? মেহুল রেগে যায়। ও বুঝতে পারছে না কিংশুক এমন কেন করছে। গল্প কেমন লাগছে? ভালো লাগলে ঝটপট একটি লাইক দিন। এবার রেগেই বলল, কিংশুক বাড়াবাড়ি করো না, দেখতে পাচ্ছ না এখানে তিতলি আছে? তুমি কি চাও তিতলির সামনে তার মায়ের সম্মান নষ্ট হোক? তুমি কেন বারবার আমাদের এইভাবে বিরক্ত করছো বলতে পারো? আমার এইসব একদম ভালো লাগছে না কিংশুক। কিংশুক এর পরও মেহুলের হাত ছাড়ল না, বরং ওকে কিছুটা টেনে কাছে আনলো। হঠাৎ এমন করাতে ও কিছুটা আঁতকে ওঠে। কিংশুক কি করছো? পাগল হয়ে গেলে নাকি? সম্মান নষ্ট তো তখনই হবে যখন তিতলির মায়ের হাতটা অন্য কেউ ধরবে, কিন্তু তার মায়ের হাতটা তার বাবাই ধরে রেখেছে। নিজের বাবা তার মামামের গায়ে হাত দিলেও সম্মান নষ্ট হয়ে যাবে বলছো? ভেবে বলছো তো? এই কথাগুলো শুনে মেহুল চমকে ওঠে। ওর মাথায় এখন অনেকগুলো চিন্তা একসাথে পাক খাচ্ছে। মানে কিংশুক সবটা জানে, কিন্তু কি করে জানলো? নয় নাকি বলে দিয়েছে? না হলে তো ওর জানার কথা নয়। তুমি তুমি এসব। আমি সবটা জেনেই এসেছি মেহুল। তুমি আমাকে যতই লুকানোর চেষ্টা করো আমি সব জানি। বুঝলাম। মেহুলের মুখটা আরো কঠিন হয়ে যায়। এবারে ও তিতলির দিকে ফিরে একটু গম্ভীরভাবে বলে, তিতলি পাশে রুমে যাও, এখানে বড়রা কথা বলছে। ও থাকুক এখানে। না, ও থাকবে না এখানে। তিতলি তুমি পাশের রুমে দরজা বন্ধ করে গিয়ে বসো, আমি আঙ্কেলের সাথে কথা বলছি। আমি না বলা পর্যন্ত তুমি এই ঘরে আসবে না। আহ মেহুল, তুমি ওকে কেন চলে যেতে বলছো? থামো। মেহুল নিজের হাতটা ঝটকা মেরে ছাড়িয়ে নেয়। এরপর কঠিন হয়ে বলল, আমি আমার মেয়েকে কি বলবো না বলবো সেটাও কি তুমি ঠিক করে দেবে? নিশ্চয়ই নয়। কি হলো তিতলি, শুনতে পাচ্ছ না মাম্মাম কি বলছে তোমাকে? যাও ও ঘরে। কথা না শুনলে মাম্মাম কিন্তু হারিয়ে যাবে তোমার থেকে, তখন কিন্তু আর খুঁজে পাবে না তুমি। তুমি এসব কি বলছো ওকে? তুমি কেন আমাদের মাঝখানে কথা বলছো? মেহুল এবার চেঁচিয়ে উঠল, একদম ইন্টারফেয়ার করবে না, কোনো কিছু বলতে আসবে না আমাদের ব্যাপারে, বুঝেছো? আর আমি আমার মেয়েকে কি বোঝাবো না বোঝাবো সেটা আমি ঠিক করব, তুমি নয়। তিতলি তুমি যাও এখন। প্রথমে তিতলি চুপ করে দাঁড়িয়ে থাকলেও পরে মামামের এরকম ভয়ঙ্কর রূপ দেখে ভয়েই দৌড়ে পালিয়ে গেল। মেহুল কিংশুকের দিকে ঘুরে তাকিয়ে বলল, বলো এবার কি বলতে এসেছো? নয়নার কাছ থেকে সব শুনে এসেছো তাই তো? দেখো তাতে আমার কিন্তু কিছুই এসে যায় না। আমি তোমাকে সত্যিটা বলিনি, বেশ করেছি। তিতলি শুধু আমার মেয়ে, আর ও আমার মেয়ে হয়েই থাকবে, বুঝেছো? কিংশুক চুপ করে থাকে। কারণ এত বছর ওর মধ্যে যেটা জমে আছে সেটা তো সবে বেরোতে শুরু করেছে। ও ভাবছে এই মুহূর্তে ওকে কিছু বোঝাতে যাওয়া বোকামি হবে, আর যে চুপ করেই থাকি। কি হলো, এইরকম মৌনব্রত পালন করছো যে? কেন এসেছো সেটা বলো। আমি তোমাদের কাছে এসেছি। তোমাকে আমাদের দুজনের কোনো দরকার নেই তো। এখানে থেকে কিছু প্রমাণ করার চেষ্টা করো না, কারণ তুমি থাকা বা না থাকা দুটোই আমাদের কাছে সমান। গল্প কেমন লাগছে?
ভালো লাগলে ঝটপট একটি লাইক দিন। তো এখান থেকে চলে যাও, আর সেটাই তোমার আর আমাদের জন্য ভালো হবে। আমি আমি চলে যাব বলে আসিনি, আর তোমাদের আমাকে নাই দরকার হতে পারে, কিন্তু আমি আমি তোমাদের চাই। আমার আমার তোমাদের দরকার। কি বললে? মেহুল ব্যঙ্গ করে হেসে উঠে বলে, আমাদের চাই, আমাদের দরকার? মানে আমরা দোকানে সাজানো পুতুল, তাই না? যে দোকানে গিয়ে বলছো ওটা আমার চাই, এটা আমি নেব। দেখো, আমি না তোমাকে আর সহ্য করতে পারছি না। তুই প্লিজ চলে যাও এখান থেকে, আর আমাদের দুজনকে একটু শান্তি দাও। তোমার সান্নিধ্য আমরা চাই না। জানি 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 আমাকে তোমার দরকার নেই, কিন্তু তবুও আমাদের দুজনের দেখা তো হলো এত দূরে এসে। তুমি নিশ্চয়ই ভাবতে পারোনি যে দেখা হবে। আসলে তুমি আমাকে আর মনে রাখোনি। সব পাপের বোঝা আমার মাথায় দিয়ে ভাবছো একা থাকবে। পাপের বোঝা আমি নিতে রাজি, কিন্তু তোমাদেরকে আর একা ছাড়তে রাজি নই। তুমি এখন এমন করো না প্লিজ। কিংসুক, তুমি কি ভদ্রভাবে যাবে নাকি? আজকে আমি ফিরে যেতে আসিনি মেহুল। আমি জানি তুমি ভীষণ রেগে আছো আমার উপর। তুমি এই 6টা বছরে যতটা অপমানিত হয়েছো, কষ্ট করেছো, মুছে দিতে পারবো না, কিন্তু আমি। কিংসুক, আমি তোমার সাথে কোনো কথা বলতে চাই না। মেহুল রেগে গেল। বুঝতে পারছো না তুমি সেটা? বেরিয়ে যাও তুমি। কিংসুক এবারে মেহুলকে ধরে। প্লিজ প্লিজ একবার আমার কথাটা শুনবে, জাস্ট একবার। ডোন্ট টাচ মি। মেহুল নিজেকে ছাড়িয়ে নেওয়ার প্রবল চেষ্টা করে। আমার গায়ে হাত দিয়েছো তুমি আবারও? হ্যাঁ? তোমার সাহস দেখে না আমি অবাক হয়ে যাচ্ছি, জানো তো? ছাড়ো বলছি, ছাড়ো। কিংসুক, কিংসুক, এবার কিন্তু তুমি অসভ্যতামি করছো। বেরিয়ে যাও এখান থেকে। আমি কিন্তু ঠেলে দেবো তোমাকে। ছাড়ো আমাকে। প্লিজ 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 একবার শোনো। কিংসুক ওকে আরো শক্ত করে জড়িয়ে ধরে। শোনো 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 আমি কিচ্ছু শুনবো। কথাটা শোনো মা। না ছাড়বো না, ছাড়বো না, শোনো। এবারে মেহুল জোরে ধাক্কা দেয় কিংসুককে। ওর গায়ে জ্বর ছিল, তারপর দুদিন কিছুই খায়নি, তাই ধাক্কাটা খেয়ে সাথে সাথেই মাথাটা ওর ঘুরে যায়। কিংসুকও মেঝেরে পড়ে গেল। এই হাতাহাতিতে আঁতকে ওঠে মেহুল। বন্ধুরা, গল্প কেমন লাগছে? ভালো লাগলে ঝটপট একটি লাইক দিন এবং প্রিয়জনদের সাথে শেয়ার করুন। আর অডিও স্টোরি বাড়িতে আপনি নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এমন আরও গল্প শোনার জন্য। চলুন পরেরটুকু শোনা যাক। কিংসুক শারীরিক এবং মানসিক কোনো দিক থেকেই সুস্থ ছিল না। গায়ে জ্বর, তার উপর দুদিন খাওয়া নেই, শরীর প্রচণ্ড দুর্বল হয়ে পড়েছিল। তাই মেহুল রাগের মাথায় ঠেলে দেওয়ার সাথে সাথেই কিংসুক মাথা ঘুরে পড়ে গেল মেঝেতে। আসলে মেহুল অতর্কিতে ঠেলে দিয়েই বুঝেছে কাজটা ও ঠিক করেনি। কিংসুক মেঝেতে বসে পড়েছে কপালে হাত দিয়ে। মেহুল তাড়াতাড়ি ওর কাছে বসে পড়ে। কিংসুক, কিংসুক, তোমার লাগেনি তো? দেখো দেখো দেখো, আমি কিন্তু তোমাকে এইভাবে ঠেলে দিতে চাইনি। তুমি কেন এখানে এলে কিংসুক? তুমি কি জেনেছো শুনেছো বিশ্বাস করো, ওসব নিয়ে আমার সত্যি কোনো মাথা ব্যথা নেই। আমি আর আমার মেয়ের এই ছোট্ট পৃথিবীতে তুমি কোথাও ছিলে না, আর আজও নেই। আর যেখানে আমরা তোমার অস্তিত্ব স্বীকার করছি না, সেখানে তুমি আমাদেরকে নিয়ে কি ভাবলে না ভাবলে আমাদের কিচ্ছু যায় আসে না, বিশ্বাস করো। তাই বলছি প্লিজ প্লিজ চলে যাও এখান থেকে, প্লিজ চলে যাও। আমার আর মেয়ের মধ্যে তুমি এসো না কিংসুক, প্লিজ। মেহুল, কিংসুক তখনও বসে আছে। ও খুব আস্তে আস্তে কথা বলে। আমি কিছুক্ষণ আগেই শুনেছি তোমার কথাটা। বুঝেছি তুমি যে কষ্টটা করেছো। আমি কখনো হয়তো সমপরিমাণ কষ্ট ফিল করতে পারবো না, কিন্তু কিছুটা ভাগ তো আমাকে দেওয়া যেতেই পারে। তুমি একটু আমার কথাটা শুনবে? একটু আমাকে নিজের কথাগুলো বলতে দাও। তোমার কি মনে হয় সেদিন আমি ইচ্ছে করে তোমার সাথে যোগাযোগ বন্ধ করে দিয়েছিলাম? তাই যদি হতো তাহলে আজকে তোমাদের জন্য এইভাবে ছুটে আসতাম না। আমি তো তিতলির ব্যাপারে অন্য কিছু ভেবে নিয়েছিলাম। তবুও কেন এসেছি বারবার একবার ভেবে দেখো। আমি ভাববো না। মেহুলের কষ্ট হচ্ছে, চোখ দিয়ে জল বেরিয়ে আসতে চাইছে, কিন্তু ও সামলে নিয়ে উঠে অন্যদিকে চলে যায়। কারোর কথাই আমি ভাববো না, কিচ্ছু ভাববো না। আমার মেয়ে আমার সব, তার কথা ছাড়া আমি এখন কিচ্ছু জানি না। তাছাড়া নতুন করে তোমাকে নিয়ে ভাবার মতো ইচ্ছে বা সময় কোনোটাই আমার হাতে আর নেই। আমি কবে পুরনো হলাম? আমার তো মনে হয় সব সময় ছিলাম, না হলে তিতলিকে এভাবে বড় করে তুলতে পারতে না। আমি কি ভুল বললাম মেহুল? আমি জানি না কিছু, তুমি চলে যাও। এরপর থেকে আমাদের কাছে তুমি এসো না। যদি বারবার এভাবে আসতে থাকো তাহলে আমি কিন্তু তিতলিকে নিয়ে অন্য কোথাও চলে যাব। আমি তোমাদের ছেড়ে যাব না। আমাকে একটু সুযোগ দাও নিজের কথাগুলো বলতে। একবার অন্তত শোনো। না, আমার কিছুই শোনার নেই। এখন তুমি এসো প্লিজ, আমাকে বিরক্ত করো না। আর ভালো লাগে না তোমার সাথে কথা বলতে। কেন বুঝছো না তুমি? যাও না প্লিজ, আমার বিরক্ত লাগছে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমি এই ঘর থেকে বেরিয়ে যাচ্ছি, কিন্তু এখান থেকে যাব না। তোমার রুমে থাকলে তোমাদের অনেক প্রবলেম হচ্ছে। আমি বাইরেই দাঁড়িয়ে থাকবো। গল্প কেমন লাগছে? ভালো লাগলে ঝটপট একটি লাইক দিন। কিংসুক দাঁড়াতে পারছিল না, কিন্তু মেহুল এত বিরক্ত হচ্ছে দেখে ও কোনো মতে উঠে দাঁড়ায়। তারপর বাড়ি থেকে বেরিয়ে আসে। সিঁড়ি দিয়ে নেমে ওদের ঘরের নিচে যে ক্যাফেটা আছে সেখানে গিয়ে কাঠের বেঞ্চিটায় বসে পড়ে। কারণ আজকেও ভেবেই এসেছে মেহুল যতই অপমান করুক ও ফিরে আসবে না। মেহুল চুপ করে দাঁড়িয়ে থাকে, বুঝতে পারছে না কি করবে। শুধু ভাবছে কিংসুক এমন পাগলামি কেন করছে?
ও কি সত্যি সত্যি সারা রাত ওখানে থাকবে নাকি? ঠান্ডায় মরে যাবে তো। আর এইসব জায়গায় রাতের দিকে প্রায় বৃষ্টি আসে, একে বৃষ্টি তার উপর বিপরোয়া ঠান্ডা। কিংসু কি জানে না সারা রাত থাকলে ওর শরীরের কি অবস্থা হবে? বেশ, ওর এতই যখন জেদ, তখন থাক তাহলে দাঁড়িয়ে। যখন দেখবে সহ্য করতে পারছে না, তখন নিজে থেকে ফিরে যাবে। কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে মেহুল পাশের রুমে চলে গেল। তিতলি গোমড়া মুখে বসে আছে। মেহুলকে ঘরে ঢুকতে দেখেই মুখটা ঘুরিয়ে বসলো। তিতলি, কি করছিস? আঙ্কেল কোথায় গেল মাম্মা? আঙ্কেল কাঁদছিল কেন? আঙ্কেল চলে গেছে, তুমি এখানে এসো আমার কাছে। না আমি যাবো না। আঙ্কেলকে তুমি চলে যেতে বলেছ, কেন তুমি ওকে বকো সব সময়? আঙ্কেল আজকে কত কাঁদছিল, আমি কাঁদলে তো তুমি আমায় জিজ্ঞেস করো। তাহলে আঙ্কেল কেন কাঁদছে তুমি জিজ্ঞেস করোনি কেন? তুমি জিজ্ঞেস করো আগে। তিতলি শোনা, আঙ্কেল নিজের বাড়ি চলে গেছে, বুঝেছো? আমাকে না বলে কেন চলে গেল? তুমি আবার বকেছো? আঙ্কেল কাঁদছিল, আমি যাবো না তোমার কাছে। মেহুল রেগে গেল। এমনিতেই মাথায় সব চিন্তা এক হয়েছে, তার উপর তিতলির এমন কথা আর ভালো লাগছে না ওর। ঠিক আছে, তুমি এখানেই বসো, আর যা ইচ্ছে তাই করো, আসতে হবে না আমার কাছে। আমার হয়েছে যত জ্বালা, আমার মরে যেতে ইচ্ছে হয়। আমি বারণ করা সত্ত্বেও কেন যে নয়না বলতে গেল ওকে, এক্ষুনি জিজ্ঞেস করবো আমি। একটু পরেই নয়নাকে ফোন করলো মেহুল। তুই কেন করলি এটা? নয়না, আমি শান্তি চাই, আমি ওকে আর চাই না। তুই কেন বলেছিস ওকে এই সমস্ত কিছু, সেটা বল আগে আমাকে। আমি আমি বলেছি, কিন্তু কিন্তু অনেক পরে বলেছি। পরে বলেছিস মানে? কিন্তু কাকেই ধরে ফেলেছিল আর ফোন করে পাগলামি করছিল, তাই তো আমি সত্যি কথাগুলো বলতে বাধ্য হয়েছি। ধরে ধরে ফেলেছে? কি করে পারলো? সেটা কি খুব অসম্ভব? তিতলি বলেছে ওর বাবা নেই, কখনো বাবাকে চোখে দেখেনি, তোর সারা শরীরে বিয়ের চিহ্ন মাত্র নেই। কিংসু কি বোকা নাকি? সেদিনটাতে তোদের মধ্যে যেটা অনভিজ্ঞতার বসে হয়েছিল, এখন সেটা কিংসু অভিজ্ঞতা দিয়েই বুঝেছে, ও বুঝেই নিয়েছে। তুই বুঝতে পারছিস না আমি এখন আর ওকে অ্যাকসেপ্ট করার মতো অবস্থায় নেই। আমাদের ছোট্ট পৃথিবীতে কিংসুকে আর আমি আনতেই চাই না। ও এসে তো কোনো লাভ নেই, তাই না? দেখ, কিংসু তোর জীবনে থাকবে কি থাকবে না সেটা সম্পূর্ণ তোর ডিসিশন। আমি তোদের দুজনের মধ্যে ঢুকতেও যাব না। তবে একটা কথা বলবো। কি কথা? দেখ, আমরা পুরো দোষটা ওর উপরে দিয়েছিলাম, সব পাপের বোঝা ওকে দিয়েই বসে রয়েছে। আমিও ওকে অনেক কথা শুনিয়েছি, কিন্তু আমাদের সবার অনেক ভুল ছিল রে। কিংসু গাছ আমাকে সবটাই বলেছে। মেহুল, তুই বিশ্বাস কর, কিংসুক এখনো একটুও বদলে যায়নি। সেই 6 বছর আগে তোর জন্য যতটা পাগল ছিল, আজও একই রকমের আছে। আজ ওর সাথে কথা বলে আমার খুব কষ্ট হচ্ছিল মেহুল। তুই উঠছে মাসখানেকের ছোট হলেও এখন তুই অনেক বেশি ম্যাচিওর, নিশ্চয়ই তুই ওকে বুঝবে। আরেকটা কথা, কিংসু খুব অসুস্থ। তিতলি ওর মেয়ে, এটা শোনার পর থেকেই ও পাগলের মতো কাঁদছিল। দেখ, ও যদি তোকে ছেড়ে যেত এতদিন পরে, নিশ্চয়ই তোর একটা মেয়ে আছে জেনে তোকে এইভাবে চাইতো না। জানিস জানিস কিংসু আজকে আমাকে কি বলেছে? ও বলেছে তিতলি যদি ওর মেয়ে নাও হয়, যেহেতু মেহুলের ও মেয়ে, তাই ওকে ও সব সময় নিজেরই ভাববে। দেখ মেহুল, দেখ, এই মানসিকতা কিন্তু সবার থাকে না। এবারে তুই কি করবি সেটা তুই জানিস। আমার মনে হয় কিংসুকে সত্যিটা জানা দরকার ছিল, তাই আমি বলে দিয়েছি। মেহুল ফোনটা কেটে দিল। নয়না আর ঘুরিয়ে ফোন করলো না। এই সময়টা ওদের দুজনের হোক। অনেকগুলো বছর ধরে ওরা আলাদা হয়ে আছে, অনেক হিসেব নিকেশ বাকি আছে, অনেক অভিমান জমে আছে, সেগুলো মুছে যাক। রাগ, দুঃখ, অভিমান, ঝগড়া যাই হোক, দূরত্বটা বিলীন হোক, দুজনে একটু ভালো থাকুক। মেহুল চুপ করে গালে হাত দিয়ে বসে থাকে। সব যেন ওলট পালট হয়ে যাচ্ছে ওর কাছে। কিংসুকের উপরে রাগ হচ্ছে, আবার নয়নার কথাগুলোও ভাবছে। হয়তো আমি কিংসুকে একটু বেশি দোষ দিয়ে ফেলেছি। আচ্ছা, ও কি সত্যি সারা রাত এখানে বসে থাকবে? পারবে? কিংসুক যখন আমাকে জড়িয়ে ধরেছিল তখন বুঝেছিলাম তো যে ওর গায়ে বেশ জ্বর আছে। সেই অবস্থাতেই তো আমি ওকে ওইভাবে ঠেলে ফেলে দিলাম। কথা শুনছিল না তো কি করবো আমি? রাগ না সামলাতে পেরে আমি ওকে সরিয়ে দিতে চেয়েছিলাম, কিন্তু ফেলে দিতে। আচ্ছা, একবার কি বাইরে গিয়ে দেখবো? মেহুল দরজা খুলে বাইরে বেরিয়ে আসে। ওদের ছোট বারান্দা থেকে নিচটা দেখা যায়। বাইরে বেরিয়ে আসতেই প্রচন্ড ঠান্ডা হাওয়া কাঁপিয়ে দিল মেহুলকে। কি ঠান্ডা! বাপরে, এই ঠান্ডা গায়ে যেন ছুরির মতো কেটে বসে যাচ্ছে। এই ঠান্ডার মধ্যে কি করবো? ওপর থেকে উঁকি দিয়ে দেখলো ওদের ক্যাফের সামনে যে বেঞ্চটা আছে সেখানে কিংসুক বসে আছে। মেহুল চমকে ওঠে। এ কি, ও সত্যি আছে? এত ঠান্ডায় মরে যাবে তো। আমি কি একবার নিচে গিয়ে ওকে চলে যেতে বলবো? না থাক, বলে কি হবে? ও তো জেদ করে বসেই থাকবে, কথা তো কিছুই শুনবে না। তার চেয়ে যখন খুব ঠান্ডা লাগবে তখন নিচে থেকেই চলে যাবে। আমি আর কিছুই বলবো না, যা পারে করো। মেহুল দরজা বন্ধ করে ঘরে ঢুকে যায়। আবার তিতলির কাছে গেল। ততক্ষণে তিতলি ঘুমিয়ে গেছে। মেহুলের মনটা অস্থির হয়ে আছে। যতবার ভাবছে কিংসুকের কথা ভাববে না, ততবার মনে হচ্ছে ছেলেটা এই ঠান্ডার মধ্যে একা বসে আছে। নয়না বলছিল গায়ে জ্বর, কিছু হয়ে যায় যদি। এতক্ষণ আপনারা শুনছিলেন একলা পথের লড়াই সিরিজের 7 নং পর্ব।
জীবনের কঠিন মরুভূমিতে একলা মায়ের এই চড়াই উতরাই কি আপনাদের হৃদয়ে কোনো বিশেষ স্মৃতি বা অনুভূতি জাগিয়ে তুলেছে? পাহাড়ের বাঁকে বাঁকে যেমন বিপদ লুকিয়ে থাকে, তেমনি এই গল্পের পরবর্তী ধাপেও আসতে চলেছে এক অভাবনীয় পরিবর্তন। আজকের পর্বটি আপনাদের কেমন লেগেছে তা কমেন্ট বক্সে লিখে জানাতে একদম ভুলবেন না। আপনাদের এক একটি লাইক আমাদের নতুন পর্ব তৈরির অনুপ্রেরণা যোগায়। তাই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং বন্ধুদের মাঝে শেয়ার করুন। আর যারা এখনও আমাদের অডিও স্টোরি বাডি পরিবারের সাথে যুক্ত হননি, তারা এখনই সাবস্ক্রাইব করে নিন এবং বেল আইকনটি টিপে দিন, যাতে অষ্টম পর্বটি আসার সাথে সাথেই আপনি জানতে পারেন। আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে খুব শীঘ্রই পরের পর্বে। সবাই ভালো থাকুন, সাবধানে থাকুন। ধন্যবাদ।